আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভয়াবহ রানা প্লাজা ধসের 1 বছর পার, আজও মেলেনি 82 মৃতের পরিচয়। শিগগিরই দেওয়া হবে চার্জশিট, জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সরকারের আমলে রানা প্লাজা ট্র্যাজেডির হোতাদের বিচার হবে না, ক্ষতিপূরণের অর্থের অপব্যবহার হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। চলমান বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ লক্ষ্মীপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, জেলা প্রশাসক বলছেন সক্রিয় আছে প্রশাসন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শুনছিলেন। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত সংবাদ। ভয়াবহ রানা প্লাজা ধসের 1 বছর পার হল গতকাল বৃহস্পতিবার। গত বছরের 24 এপ্রিল একটি মাত্র ভবন ধসে প্রাণ হারান 1135 জন। 1 বছর পরেও প্রায় 1,500 আহত আর মৃতদের পরিবারের সদস্যরা সান্ত্বনা খুঁজে পাচ্ছে না, কারণ এখনো অনিশ্চিত সুবিচার এবং যথাযথ ক্ষতিপূরণের। এদিকে রানা প্লাজার মালিক সোহেল রানার সকল সম্পদ বাজেয়াপ্ত করে ভবন ধসে হতাহতদের মধ্যে বিতরণের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আজও থামেনি স্বজনহারাদের কান্না আর হাহাকার। আমার সন্তান আমি পাইও না, ওরে কোন জায়গায় লুকাইল আশ্রাইলে। নিখোঁজ শ্রমিকদের ছবি হাতে এখনো অভিশপ্ত রানা প্লাজার সামনে প্রিয় স্বজনদের খোঁজে ভিড় করে হতভাগ্য হাজারো মানুষ। আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি স্যার। এখন সকালবেলা খাওয়াই দিয়ে আমি অফিসে পাঠাই দিছি, আমার মেয়ে আমার বুকে আর ফিরে যায় নাই। পচাগলা লাশের ভিড়ে যেসব পোশাক শ্রমিকের পরিচয় হারিয়ে গেছে, সেসব হতভাগ্য শ্রমিকদের স্বজনরা আছেন সবচেয়ে দুর্ভোগে। প্রিয় স্বজনের মরদেহ পাওয়া তো দূরের কথা, সামান্য সাহায্য সহযোগিতাও পাননি তারা। লাশ পাই নাই, পর্যন্ত কোনো পাই নাই, ডিএনএ টেস্টও পাইলাম না, কিছু পাই নাই। আমগরে সরকারি কোন একটা সিদ্ধান্ত দেয় নাই। আমরা কিভাবে থাকবো আর কি নিয়ে আমরা ঘরে যাব, কি বুঝ দিব মন্ডার ভিতরে। রানা প্লাজায় নিহত পোশাক শ্রমিকদের স্মরণে নির্মিত এই শহীদ বেদিতে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, আসে পোশাক শ্রমিকরাও। 1 বছর পেরিয়ে গেলেও এই রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে এখন আর লাশের গন্ধ বেরোয় না। তবে এই রানা প্লাজা যে ক্ষত সৃষ্টি করেছে, সেই দগদগে ক্ষত আজও যন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে এই নিহত শ্রমিকদের স্বজনদেরকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে, থেমে যায় ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল। নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। The world is watching. Consumers are going to be watching, making sure that the workers have the rights, that workers have the opportunity to go to work in a safe environment and have the ability to come home. এই নিখোঁজ শ্রমিকের পরিবারগুলো সহ নিহত পরিবারগুলোকে, আহত পঙ্গু সকল পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রানা প্লাজা হতাহতের ঘটনার মামলার তদন্ত শেষ, শিগগিরই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তথ্য একটু যাচাই বাছাইয়ের জন্য তদন্ত শেষ করতে সামান্য দেরি হয়েছে। মামলার আসামি সংখ্যা কমপক্ষে 40 জন হবে বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, রানা প্লাজা ভবন ধস মামলায় তেমন কোনো অগ্রগতি না থাকলেও এ বিষয়ে সরকার বা পুলিশ প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব নেই। রানা প্লাজা ধসের 1 বছর পূর্তিতে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন প্রতিমন্ত্রী। এখনো পরিচয় মেলেনি জুরাইন গোরস্থানে দাফন করা রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের 82 জনের। আদৌ তাদের পরিচয় মিলবে কিনা জানে না কেউ। আর যাদের খোঁজ পাওয়া গেছে তাদের পরিবারও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভের কথা জানান কবরে শ্রদ্ধা জানাতে আসা শ্রমিক নেতা ও বিশিষ্ট জনেরা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জীবিত নয়, মৃত নয়,
দীর্ঘ 1 বছর পর মেয়ে রাশেদার কবর পেয়েছেন মেহেরপুরের সফুরা খাতুন। অনেকে তাও পাননি। ডিএনএ টেস্টের জন্য নমুনা দেন ছেলের। নমুনা মিলে যাওয়ায় কয়েকদিন আগে জানতে পারেন তার মেয়ে ঘুমিয়ে আছে ওই কবরে। গেলাম অফিসে, তো বললো যে মেয়ের আইডি কার্ড, আপনার আইডি কার্ড, ওর আব্বুর আইডি কার্ড নাই। 291 জনের মধ্যে আজ পর্যন্ত 209 জনের কবরে খোঁজ পেয়েছেন তাদের স্বজনরা। এখনো চিহ্নিত করা যায়নি হতভাগ্য 82 শ্রমিককে। আর যাদের খোঁজ মিলেছে তাদের স্বজনরাও পাননি ন্যায্য ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ এখন পর্যন্ত দেয়া শুরু হয় নাই। শুধুমাত্র 50,000 টাকা লামসাম দেয়া শুরু হয়েছে গতকাল থেকে। সুতরাং এই টাকা ওরা পায় নাই, এটাই সত্য। সরকার 127 কোটির মধ্যে মাত্র 22 কোটি টাকা বিতরণ করেছে, বাকি টাকাটা বিতরণ করেনি। সব মিলিয়ে শ্রমিকের প্রতি যে চূড়ান্ত অবহেলা, তার একটা প্রকৃষ্ট নিদর্শন হলো তারা জীবিত অবস্থায় মজুরির দাম পায় না, আর মরে গেলে তারা জীবনের মূল্য পায় না। এটা কিন্তু দয়া না, দান না, এটা তাদের প্রাপ্য। 1 বছর তো অনেক বেশি সময়। সরকার কি করবে, কিভাবে তাদের ক্ষতিপূরণ দেবে, কিভাবে তাদের পুনর্বাসন করবে, এটার জন্য 1 মাস 2 মাসই যথেষ্ট সময় ছিল। নাম ঠিকানাবিহীন অবস্থায় দাফন করা হয়েছিল বোনকে। 1 বছর পর বোনের কবর খুঁজে পেয়ে কি আকুতি আরেক বোনের। কামনা একটাই, এভাবে আর দীর্ঘ যেন না হয় মৃত্যুর মিছিল। এখানে যারা শুয়ে আছে তারা হয়তো উপহাস করছে আমাদেরকে। যে খাতটি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে সম্ভাবনার দুয়ার, সেই খাতের প্রতি যে অবহেলা, টনক নড়বে কি কর্তৃপক্ষের? আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রানা প্লাজা ধসের ঘটনার সাথেই মনে পড়ে একটি নাম, রেশমা। 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পাওয়া সেই পোশাক কন্যা, যে নারী গোটা বিশ্বকে হতবাক করে অলৌকিকভাবে বেঁচে গিয়ে হাসি ফুটিয়েছিল পুরো দেশবাসীর মুখে। গত 1 বছরে কেমন আছেন তিনি? ভুলতে পেরেছেন কি সেই দুঃসহ স্মৃতির কথা? এসব কথা জানতে আমাদের রিপোর্টার SM ফয়েজ গিয়েছিলেন রেশমার কাছে। ছবি তুলেছেন আনোয়ার হোসেন বাবু, সাথে ছিলেন সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহীন। রানা প্লাজার ধসের উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। তখনই আসে অলৌকিক এক সুখবর। টানা 17 দিন মৃত্যুকে রুখে অধর্ম মনোবলে প্রায় অক্ষত রয়েছেন এক নারী, রেশমা আক্তার। মুহূর্তেই দেশের গণ্ডি পেরিয়ে সে খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সবাই অবাক তাকিয়ে দেখে রেশমাকে। কিভাবে এতদিন অনাহারে বেঁচেছিলেন রেশমা? প্রশ্ন জাগে সবার মনে। চিকিৎসার পর সাংবাদিকদের সেই কথাও জানিয়েছিলেন রেশমা, কিন্তু এরপর আর গণমাধ্যমের সামনে আসেননি রেশমা। এলেন 1 বছর পর। সাভারের রাজাসনে ভগ্নিপতির বাড়িতে কথা হয় রেশমার সাথে। মনের কথাটা মনে করলে আমার একদম অনেক খারাপ লাগে ভাইয়া। সো আমি চাচ্ছি না আর কি বলতে, বা যাদের জন্য এই ঘটনা ঘটছে বা তাদের এখনো কঠিন শাস্তি হয়নি। তো আমি স্মৃতিহাত্রে বর্ণনা দেন ধ্বংসস্তূপে বেঁচে থাকার সেই কথা। যখন চিৎকার লোকজন আমাকে দেখেছে তখন বলছি যে ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কিছু খেতে চাই। তখন ওরা আমাকে বিস্কিট, পানি, জুস দিয়েছে, তো আমি খাইছি। খাওয়ার পর তখন ওরা আমাকে আবার ডাকছে যে আপু আপনি একটা লাইট, টর্চ লাইট দিয়েছে আমাকে, এই লাইটটা রাখেন। তো আমি লাইটটা নিয়েছি, নিয়ে হাতে রাখছি। তারপর ওখানে তো আমি দেখছি অনেকগুলো কাপড়, ওখানে মার্কেট ছিল, তো মার্কেট থেকে অনেকগুলো জামা, তখন তো আমি নিয়ে এক সেট পরছি। রানা প্লাজা দুর্ঘটনার শিকার আরেক নারী ফাহিমা। দুর্ঘটনার 2 দিন পর তিনি জীবিত ফিরলেও বাঁচিয়ে আনতে পারেননি স্বামী আর ভাইকে। এই দৃশ্যই তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। দুইজনে একসঙ্গেই বাইর হয়ে গেছি, ভাই বোন। আমি একা ফেরত আসছি, শুধু ওদেরকে নিয়ে আসতে পারলাম না। জীবন বাঁচাতে আবারও গার্মেন্টসে চাকরি নিয়েছেন ফাহিমা, আর রেশমা চাকরি করেন ওয়েস্টিন হোটেলে। অনেক কথাই বলে, কিন্তু ওটা ঠিক না। আমার চাকরি আছে, আমি আমার অসুস্থতার কারণে আমি ছুটিতে আছি। দুজনেই নতুন করে সাজাতে চান জীবন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পোশাক কারখানাগুলোতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা মালিকদের সতর্ক করলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আর কোন শ্রমিককে যাতে অকালে প্রাণ হারাতে না হয় সেজন্য মালিকদের আরও যত্নবান হওয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল দুপুরে রানা প্লাজায় নিহতদের স্মরণ সভায় এ নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে এত বড় দুর্ঘটনা আর ঘটেনি। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সব কারখানার কর্মপরিবেশ দ্রুত নিরাপদ করার তাগিদ দেন তিনি। বলেন, তৈরি পোশাকের রপ্তানি বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি চক্রান্ত চলছে। মালিক শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। রানা প্লাজায় হতাহতদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদেশি রাষ্ট্রদূতরা। দেশি বিদেশি মিলিয়ে ক্ষতিপূরণের যে তহবিল তৈরি হয়েছে তার সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা। কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনিরাপদ কারখানা বন্ধের সুপারিশও করেছেন তারা। রানা প্লাজা ধসের 1 বছর পূর্তিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। এতে অংশ নেওয়া বিভিন্ন দেশের কূটনীতিকরা বলেন, গত 1 বছরে তৈরি পোশাক খাতের উন্নয়নে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন পরিদর্শক নিয়োগ সহ নানা ক্ষেত্রে উন্নতি হয়েছে। তবে শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করতে যেসব পদক্ষেপ নিতে হবে তার গতি অনেকটাই স্লথ বলেও মন্তব্য করেন তারা। এই সরকারের আমলে রানা প্লাজা ট্র্যাজেডির হোতাদের বিচার হয়নি, হবেও না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রানা প্লাজায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাওয়া বিপুল পরিমাণ অর্থের অপব্যবহার হয়েছে। এদিকে রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই পর্যাপ্ত সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিক এখনো বেকার। জাতীয়তাবাদী কর্মজীবী দলের মানববন্ধনে ব্যারিস্টার রফিক এ অভিযোগ করেন। চলমান বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত বার্নহার্ড রেবেটের সাক্ষাতের সময় এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা জানান, সরকার বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর বিদ্যুতের উপর জোর দিয়েছে। তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। জবাবে রাষ্ট্রদূত বার্নহার্ড রেবেট জানান, বাংলাদেশ সরকার চাইলে সব ধরনের সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের নতুন মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। এ সময় সার্কের কর্মকাণ্ড অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ায় অর্জুন বাহাদুর থাপাকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন উজবেকিস্তানের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ইলইওর মাজিদোভিক। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। মুক্তিযোদ্ধা দল প্রকাশিত মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার জিয়াউর রহমান বীর উত্তম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি সম্পাদনা করেছেন মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল আহসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম। দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক। চট্টগ্রামের পতেঙ্গায় আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হয় তাকে। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দিন দরবার করেও কোনো ফল না পেয়ে এখন পরিবারটি হতাশ। অবশ্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক টিপু সুলতান জানিয়েছেন, সক্রিয় আছে প্রশাসন। সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট, সাথে ছিলেন লক্ষ্মীপুর প্রতিনিধি হোসাইন আহমেদ হেলাল, ছবি তুলেছেন আনোয়ার বাবু। 4 ফেব্রুয়ারি মধ্যরাতে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুককে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। ওমর ফারুক সেই থেকে নিখোঁজ, অভিযোগ তার পরিবারের সদস্যদের। আমার স্বামীকে আমার কাছে, আমার ছেলে মেয়ের কাছে ফিরে দেন, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওরা নিয়ে গেছে। ওর আজ 2 মাস থেকে কোনো খোঁজ খবর কিচ্ছু পাই নাই। দুই সন্তান ইমন আর প্রমির প্রতিটি ক্ষণ কাটে বাবার পথ চেয়ে। বাবার রেখে যাওয়া স্মৃতি এখন তাদের অনুপ্রেরণা।
সরকারের কাছে আমাদের এতটুকুই আবেদন যে আমার আব্বুকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আমার আব্বুকে আবার ফিরে পেতে চাই, আমার আব্বু যাতে আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। এর আগে 2011 সালের 16 ডিসেম্বর প্রথম প্রহরে লক্ষ্মীপুর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে চেয়ারম্যান ওমর ফারুকের ভাই মনির হোসেনকে সেখানে কুপিয়ে হত্যা করা হয়। রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে আমরা বলতেছি না। আমার ভাই মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন মুক্তিযোদ্ধার সন্তান কি দেশে বাস করার অধিকার নাই? আমি স্বেচ্ছায় সজ্ঞানে নোবডি কাউকে আমি লাইবেল করব না। আমি আমার প্রাণটা দিতে চাইছি, তবুও তার সন্তানটা আইদার ডেড বডি অর অ্যালাইভ। হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবার এ জাতীয় ঘটনা রাজনীতির জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশিষ্টজনেরা। কালকে যে আমি গুম হয়ে যাব না, এই নিরাপত্তা আমাকে কে দেবে? দেবে তো রাষ্ট্র। সুতরাং কাউকে যদি হত্যা করতে হয় সেটার বিচার বিভাগেরই দায়িত্ব। হাকিমের কলম দিয়েই সিদ্ধান্ত হবে কার ফাঁসি হবে, বন্দুকের নল নয়। বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামে ঘটনা ঘটলে লক্ষ্মীপুরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া একটু মুশকিলই, বা ঘটনা ঘটেছে কিনা এটাও তো আমরা নিশ্চিত হতে পারছি না। হঠাৎ করে জনপ্রতিনিধির নিখোঁজ হয়ে যাবার ঘটনায় সাধারণ জনগণের মাঝে পড়েছে বিরূপ প্রতিক্রিয়া। ইউনিয়ন পরিষদ ভবন আছে, চলছে এখানকার কার্যক্রম, কিন্তু নেই নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা, একইভাবে উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষও। সিকান্দার রেমান, বাংলাভিশন, হাজিরপাড়া, লক্ষ্মীপুর। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি।